It's been a decade. He has gone. Still, we cherishing his memories. Still, we celebrating his love and affection. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাবার গল্প করব আজ। বাবা কেমন ছিলেন, তার ছোট জন্ম ইতিহাস, কোন ধরনের পরিবার থেকে তিনি এসেছেন। মোট কথা এই ভিডিওটি হবে বাবাকে নিয়ে। এই মাসে তার মৃত্যুবার্ষিকী 10 বছর হয়ে যাবে। 2015 জানুয়ারি 25 তারিখে তিনি না ফেরার দেশে চলে যান আমাদের সবাইকে ছেড়ে। তারপরেও এমন কোনো দিন যায়নি যে তার কথা আমরা স্মরণ করিনি বা তার কথা আমরা স্মরণ করি না। তবে আমার কথা যদি আমি বলি, আমি সবসময় তাকে স্মরণ করি উইথ স্মাইল, কারণ বাবার সাথে আমার অনেক স্মৃতি। মানসিকভাবে আমি অনেক নির্ভরশীল ছিলাম, এখনো নির্ভরশীল। কি করে বলছি, যখন কোনো ডিফিকাল্টিসে পড়ি, যখন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন প্রায় চিন্তা করি যদি আব্বাকে জিজ্ঞেস করতাম, আব্বা আমাকে কি পরামর্শ দিতেন, আব্বা আমাকে কি বলতেন। এভাবে তিনি এখনো আমার সাথে মানসিকভাবে অ্যাটাচ হয়ে আছেন। তবে হ্যাঁ, এই কথা বলবো, বাবা চলে যাওয়ার পর মানসিকভাবে সেই আশ্রয়টা চলে গেছে। তারপরেও বাবা আমাকে সমৃদ্ধ করেছে। বাবা চলে যাওয়ার পরেও বাবা আমাকে সেই শক্তি দিয়েছে যাতে আমি মানসিকভাবে অনেক স্ট্রং হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ, তার চলে যাওয়ার পর সেই কোথা থেকে একটা কনফিডেন্স চলে আসছে, কোথা থেকে যেন একটা মেন্টাল স্ট্রেংথ চলে আসছে, আই ডোন্ট নো। তো সবই বাবার ক্রেডিট। এই ভিডিওটা মূলত আমি তৈরি করছি আমার নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য, একটা যাতে প্রামাণ্য দলিল হিসেবে থাকে যে তার নানা কেমন ছিল বা তার পর নানা কেমন ছিল। পরবর্তী প্রজন্ম হয়তো কখনো, আমি জানি না, এটা আমার হয়তো বা একটা স্বপ্ন কল্পনা যেটাই বলতে পারেন, হয়তো কখনো ইউটিউব সার্চ করে বা স্ক্রল করতে থেকে হঠাৎ করে এই ভিডিওটা চোখের সামনে আসলো, পরিচিত মুখ দেখে দেখলো যে ও আচ্ছা, এরকম ছিল আমাদের নানা, বা এরকম ছিল আমার নানার বাবা বা আমার মায়ের নানা, এরকম। তো এরকম একটা আকাঙ্ক্ষা মনে রেখে আমি এই ভিডিওটা বানাচ্ছি আর কি। তো বাবার গল্প বললে যেটা সবচেয়ে আগে বলতে হয় বাবার জন্ম ইতিহাস। জন্ম ইতিহাস বলার আগে একটু বলে নেই যে আমার যে পূর্ব ইতিহাস ঘেটে যেই জিনিসটা বের করা হয়েছে, এটার কট্টর প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আমার দাদার কিছু লেখা, আমার দাদার ছোট্ট একটা ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্ক বললে আপনারা চিনবেন কিনা, অ্যাটাচির মতন, সুটকেস বলতে পারেন, আমার বড় ফুপুর কাছে ছিল। তো সেইখান থেকে কিছু ডকুমেন্ট কিংবা আমি আমার যে মুরব্বীরা আছেন, আমার চাচা আছেন, ফুপু আছেন, আমার বাবা, তাদের কাছ থেকে যেটা শুনেছি যে আমাদের যে পূর্বপুরুষ তারা 12 ভূঁইয়া থেকে উদ্ভূত, বংশোদ্ভূত। তো আগেই বলেছি এটার কোনো কট্টর প্রমাণ ছিল না, এটা মৌখিকভাবে কিংবা টুকটাক দাদার কিছু লেখালেখি থেকে হয়তো প্রকাশ পেয়েছে। তো অনুমান করা হয় যে 12 ভূঁইয়াদের মধ্যে আপনি যখন দেখবেন যে বেশিরভাগই হিন্দু ছিলেন, মুসলমান গুটি কয়েক ছিলেন। তো এটা জানা যায়নি যে পরবর্তী টাইমে মুসলমান হয়েছেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, না প্রথম থেকেই মুসলমান ছিলেন। যদি সত্যি 12 ভূঁইয়া থেকে উদ্ভূত হয়ে থাকে আমাদের বংশ। তো বাবার বাবা মানে আমার দাদার নাম ছিলেন আব্দুল কুদ্দুস, তার বাবার নাম বেলায়েত আলী, তার বাবার নাম ফয়েজ মুন্সি। 3 পুরুষ, ফয়েজ মুন্সি, বেলায়েত আলী, আব্দুল কুদ্দুস, তারপর আমার বাবা। এখন আমার দাদার কথা বলি। আমার দাদা আব্দুল কুদ্দুস, তার ছিলেন 7 সন্তান। এখানে বলে রাখা ভালো, আমার দাদির নাম মানে আমার বাবার মায়ের নাম আমিনা বেগম, এটা না বললেই নয়। আর তাদের সন্তান 7 জন ছিলেন, তার মধ্যে 5 জন ছেলে আর 2 জন মেয়ে। তো আমি আজকে তাদের সবার না হলেও ভাইদের ছবি দেখাবো। আমার মনের মধ্যে একটা সুপ্ত একটা কষ্ট আছে যে আমি আমার দাদাকে কখনো দেখিনি, একটা ছবিও নাই। যখন দাদার গল্প শুনি, দাদার কথা কল্পনা করি, মনের গহীনে হাতড়িয়ে বেড়াই, অতলে হাতড়িয়ে বেড়াই যে কিরকম ছিলেন আমার দাদা।
তাই না? মাঝে মাঝে কিন্তু ইচ্ছে হয় যে জানতে আমার দাদা কিরকম ছিলেন, কার মতন ছিলেন। কল্পনা করি আমার কাজিন ভাইদের, ওদের কল্পনা করি উনি কি এরকম ছিলেন, উনি কি ওরকম ছিলেন, কিন্তু আর সেটার তল খুঁজে পাই না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সবাইকে ছবি দেখাবো, ছবি দেখে সবাইকে চেনাবো। ঠিক আছে? আমার বাবারা 5 ভাই ছিলেন, দাদার 5 ছেলে ছিলেন এবং 2 মেয়ে ছিলেন। 2 মেয়ের কথা বলি, একজন হলেন আকলিমা বেগম ছোট মেয়ে, বড় মেয়ে ছিলেন খদেজা বেগম। তো বাবারা 4 ভাই বর্তমান ছিলেন। আমি আমার এক চাচাকে কখনো দেখিনি, আমার বাবার ইমিডিয়েট ছোট, তার নাম মজিবুর রহমান, ডাকনাম নুরু। তার কৈশোর বা যৌবন বয়সে তার ব্রেন টিউমার হয়েছিল। তিনি ব্রেন টিউমার হয়ে আর কি তা অনেক সাফার করেছেন, তারপর চলে গেছেন আর কি আমাদের ছেড়ে। তো আমি 4 ভাইয়ের ছবি দেখাবো। তো প্রথম থেকে শুরু করি। ইনি হচ্ছেন বড় ছেলে, সবচেয়ে বড় ছেলে, ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে কিনা, আই হোপ ভালো করে দেখা যাচ্ছে। ইনি হচ্ছেন বড়, তার নাম হচ্ছে লুৎফর রহমান বাচ্চু, সবচেয়ে বড় ভাই। তারপরে দ্বিতীয়জন, ইনি হলেন হাবিবুর রহমান, ডাকনাম মমতাজ। তারপরে ইনি আমার বাবা ফজলুর রহমান, ডাকনাম তোতা। তারপরে আমার সেই চাচা ছিলেন যিনি মারা গেছেন বলেছি, মজিবুর রহমান নুরু। ইনি হচ্ছেন সবচেয়ে ছোট ভাই, তার নাম আতাউর রহমান সেন্টু, আমরা আদর করে সেনু কাকা ডাকতাম। এই হলেন সেই 4 ভাই। আমি ডিসপ্লেতে আবার ছবি দিয়ে দিব আমার বাবার ছবির সাথে, যাতে করে আপনারা ভালো করে দেখতে পারেন বা চিনতে পারেন। তো তারা ছিলেন 4 ভাইকে আমরা দেখেছি। এই 4 ভাইয়ের মধ্যে আমার বাবা ছিলেন তৃতীয়। এবার দাদার কথা আরেকটু বলি। আমার দাদা কৃষিজীবী ছিলেন। যখনই আমি তার গল্প শুনেছি, আমি শুনেছি তিনি রায়েরবাজারেই তার আমাদের পূর্ব নিবাস ছিল। আমার দাদার বাড়ি ছিল তল্লাবাগে, এবং আমার দাদা যুদ্ধের আগেই মারা যান। এবার চলে আসি বাবার গল্পে। বাবার জন্ম 1947 সালের 14ই আগস্ট, যখন চারপাশে সাম্প্রদায়িকতার আগুন দাও দাও করে জ্বলছে। আমার ফুপুর কাছ থেকে গল্প শোনা যে চারপাশে এত দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল, ভয়ে নবজাতক শিশু, মানে নবজাতক আমার বাবাকে আর দাদুকে খড়ের গাদায় লুকিয়ে রাখা হয়েছিল গোয়াল ঘরের কাছে। তো গল্পটা খুব ইন্টারেস্টিং হলেও তখনকার দিনে সেই সময় খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। আমার বাবা মোটামুটি ভাবে মিডিয়াম টাইপের স্টুডেন্ট ছিলেন, তবে তার পড়াশোনার প্রতি আমি আগ্রহ দেখেছি। যখন আমরা যখন বড় হই, তিনি প্রচুর বই টই পড়তেন, আমরা দেখেছি। তো তিনি গ্রাজুয়েশন করার পরে উনি এয়ারফোর্সে চলে যান। পাকিস্তান আমল, তখন পাকিস্তান আমলে তিনি এয়ারফোর্সে চলে যান। এয়ারফোর্সে প্রায় ট্রেনিং নেওয়ার পরে তার যখন পোস্টিং শুরু হবে এরকম একটা ব্যাপার, তখন তিনি দেশে ব্যাক করেন তার দাদির টানে। কারণ আমি শুনেছি তিনি তার দাদির খুব আদরের নাতনি ছিলেন। কারণ আমরা খুবই আবেগী ফ্যামিলি, আমরা আবেগ দিয়ে অনেক কিছু করতে পারি, অনেক কিছু ছাড়তে পারি অনেকের জন্য। দাদির আবেগে, দাদির ভালোবাসায় তিনি সেখানে আর গেলেন না, পাকিস্তানের গেলেন না। তার পাকিস্তান আফগানের বর্ডারে তার পোস্টিং হওয়ার কথা ছিল, তিনি আর সেখানে থাকলেন না, তিনি ঢাকাতে চলে আসলেন দাদির কাছে। তারপরে তিনি টিএনটিতে চাকরি করতেন, টেলিফোন বিভাগে, এবং সেটাও আমার জন্মের পর তিনি ছেড়ে দেন। তারপর তিনি ব্যবসা শুরু করেন, তিনি কাঠের ব্যবসা করতেন। ছোট করে এইটুকু হচ্ছে আমার বাবার পেশাগত ইতিহাস। বাবা হিসেবে কেমন ছিলেন সেটাই আসলে এটা মুখ্য, সেজন্য এত কিছু বলা। আর বাবা যে কোনো কাউকে চিনতে হলে তার তো কিছু পূর্ব ইতিহাস জানা দরকার, সেজন্যই এত কিছু বললাম আর কি। বাবা হিসেবে তিনি অসাধারণ ছিলেন। আমরা ছোটবেলায় সবসময় বলতাম যে মায়াবতী শব্দটা তো মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমার বাবার ক্ষেত্রে খুব প্রযোজ্য। আমরা সবসময় এরকম বলতাম যে আহা, আমার মা যদি বাবা হতো, বাবা যদি মা হতো। তিনি প্রচন্ড স্নেহশীল ছিলেন, সেটা বলার অপেক্ষা রাখেন। আমি ছোট ছোট ঘটনাগুলো বলবো, সেই ঘটনা দিয়ে হয়তো আপনারা বুঝবেন তিনি কেমন মানুষ ছিলেন, কেমন ভালোবাসতেন।
এরকম ব্যাপার। ছোটবেলায় যখন আমাদের জামা কাপড় বা হাফ প্যান্ট টাপেন্ট পরাতেন, উনি উল্টো করে পরাতেন। কেন বলেন তো? যে এই সুতা বা কিছু টিছু থাকলে যদি আমরা ব্যথা পাই, সবসময় তিনি উল্টা ভাবে ওভাবে পরাতেন। আমি জানি না তার মাথায় কি কাজ করতো। তো আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই যে আব্বা কখনো আমাদের কিন্তু গায়ে হাত তুলেননি, জীবনেও না। একটু রেগে কথা বললেই আমরা অনেক ভয় পেয়ে যেতাম এবং কান্না শুরু করে দিতাম, এবং তিনি আমাদের কান্না কখনো সহ্য করতে পারতেন না। তো তখন আবার অনেক কিছু দিয়ে কিছু কিনে টিনে এনে আমাদেরকে সেটা কম্পনসেট করতেন, এরকম আর কি ব্যাপার। আর মজার ব্যাপার হলো আব্বা রেগে গেলে শুদ্ধ কথা বলতেন আর ইংরেজি কথা বলতেন। তো এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগতো। তার কষ্টের কথা বা তার যন্ত্রণার কথা তিনি কখনো কাউকে বলতেন না। এত কষ্টের মধ্যেও তিনি কিন্তু মৃত্যুসজ্জা, আমি যখন ফোন করতাম এখান থেকে, তখন বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। কখনো অনেকে আছে না অসুখ বিসুখের কথা বলতে ভালোবাসেন, একটু ওয়াইন করেন, একটু ন্যাগিং করেন, জীবনেও না। উনি নিজের একটা পার্সোনালিটি ছিল। এমনকি যখন তিনি বিছানায় পড়ে গেছেন ল্যাভেড হসপিটালে, যারা তাকে হেল্প করেছে, যারা তাকে ওয়াশরুমে সাহায্য করেছে, বাথরুমে নিয়ে গেছে, বাথরুম তাকে ক্লিন করেছে, তাদেরকে তিনি এক্সট্রা টাকা পয়সা দিয়ে দিতেন। আম্মাকে বলতেন, তিনি বালিশের ভিতরে রাখতেন দিয়ে। আব্বা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। মানে ওনাকে আমি দেখেছি খোদার 30 দিন গোসল করতে। আমরা যদি একদিন গোসল না করতাম, তিনি খুব মাইন্ড করতেন যে তোমরা মেয়ে হয়ে প্রত্যেকদিন গোসল করো না কেন, তোমাদের তো আরো বেশি গোসল করা উচিত, দেখতে সুন্দর লাগবে, এরকম বলতেন আব্বা। তো ঠিক আছে, এরকম। আর আরেকটা জিনিস আব্বার খুব ভালো লাগতো আমার, যেটা আমি সবসময় অনেককেই বলি, যে আব্বা তার নিজের কিছু জিনিস নিজে ধুতেন। যেমন তার লুঙ্গি, পার্সোনাল জিনিসগুলো, তার সেন্টো গেঞ্জি, আন্ডার গার্মেন্ট, হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও তাকে আমি নিজের হাতে ধুতে দেখেছি। তো এই জিনিসটা আমাকে খুব আপ্লুত করতো, আবেগে আপ্লুত, এখনো করে। আমি এখনো মাঝে মাঝে এই ব্যাপারটা আমার ছোট বোন খুব পেয়েছে, সেটা নিজের কাজগুলো নিজে করে, আমিও চেষ্টা করি। তো এই ব্যাপারগুলো আব্বার শুধু এরকম না। যেমন ধরেন রমাদানে দেখা গেছে যে আমরা রমাদানে আমরা একা কখনো ইফতার খাই নেই। আব্বা একজন মানুষ নিয়ে চলে আসছেন বাসার মধ্যে উইদাউট এনি নোটিস। তো অনেক সময় আমরা বিরক্ত হতাম, কারণ এভরিডে তো আসলে সেরকম আয়োজন থাকতো না। দেখা যাচ্ছে অনেক সময় আমরা হয়তো ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছি, আব্বা বলতো যা আছে সেটাই দাও, কিন্তু তিনি প্রত্যেকবার, মানে রোজার দিনও ওরকম, আমি বলবো খোদার 30 দিন, মানে রোজার 30 দিন উনি একজন না একজনকে রমাদানে নিয়ে আসতেন আর বলতেন এটা নাকি খুব সোয়াবের ব্যাপার। তো সেই মানুষটা আমাদের সাথে বসে ইফতারি খেতেন। এখন আয়োজন যেরকমই হোক, আমরা কিন্তু সেগুলা সাজিয়ে গুছিয়ে দিতাম। ঈদের সময়ও তাই। ঈদের সময় দেখা গেছে যে আব্বা যখন ঈদের নামাজ যদি পড়তে গেছে, আমরা ভয়ে থাকতাম যে কতজন মানুষ নিয়ে চলে আসেন বাসায়, হয়তো তখন আম্মার পোলাও রেডি হয় নাই কিংবা অন্য রান্না হয় নাই। ঠিক আছে, এরকম ব্যাপার হয়েছে। এমনও গেছে যে 12টার ভিতরে যে সকালে যে রান্নাটা করা হয়েছে সব শেষ, আবার নতুন করে আম্মাকে পোলাও বসাতে হয়েছে, এরকমও আমি দেখেছি। বাসার সামনের যে ছিল, যেটাকে আমরা বাঙালিরা স্লাম এরিয়া বলি বা বস্তি বলি, আমাদের হেল্পিং হ্যান্ডরা ওখানে থাকতেন। কেউ হয়তো রিক্সা চালাতেন, কেউ খবরের কাগজ বিতরণ করতেন, ফেরিওয়ালা। তো তারা আমাদের পরিচিত, তারা আমাদের সামনে ওখানে থাকতো। দেখা গেছে যে তাদেরকে ডেকে ডেকে এনে, যারা আব্বার সাথে হয়তো নামাজের সময় দেখা হয়েছে কিংবা এখানে দিয়ে দেখা হয়েছে, তাদেরকে ডেকে এনে আব্বা ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াতেন নিজের হাতে বেড়ে বেড়ে। এই দৃশ্যটা আমি এখনো দেখি। তো আমার কাছে আমার বাবা শ্রেষ্ঠ, মানবতার দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে। আমি শিক্ষাটা মানদণ্ড আমি কখনো ডিগ্রি দিয়ে মেজার করি না। আমি মনে করি যে শিক্ষার মানদণ্ড হচ্ছে অন্যখানে। ঠিক আছে, হয়তোবা সেটা সামাজিক একটা ছাড়পত্র, আপনার সমাজে রুতবা বাড়ায়, সমাজের হয়তো চাকরি ক্ষেত্রে লাগে, সবকিছুর ক্ষেত্রে, সেটাকে আমি ছোট করছি না। কিন্তু আমার মনে হয় না জ্ঞান, মানুষের প্রতি কাইন্ডনেস, ইম্প্যাথি, এগুলো মানুষকে আরো বড় করে, ওই ডিগ্রির চেয়েও বড় করে। তো আমি সেরকমই ভাবি আমার বাবাকে, হয়তো একটু বেশি ভাবি, সবার চোখে তাই মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সত্য। আরেকটা বিষয়ে গল্প করি আব্বাকে নিয়ে, যে আব্বার আসলে মানুষের প্রতি আব্বার এত দরদ ছিল। একবার আমি ইউনিভার্সিটি থেকে বাসায় ঢুকছি, বিকাল 5টা বাজে, কানে আসছে আম্মা রাগারাগি করছে, সামনে প্রায় এত বড় মোয়ার একটা বস্তা বলবো নিয়ে একজন দাঁড়িয়ে আছে। তো জানা গেল আব্বা 200 মোয়া কিনেছেন, ওই লোক সেটা দিতে এসছে, টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, ওই লোক খালি ডেলিভারি দিতে আসছে আর কি। তো এটা নিয়ে ভীষণ আলোড়ন। আগেই বলেছি আমার বাবা কাঠের বিজনেস করতো, ওখানে একটা সমিল ছিল আব্বার। তো আব্বাকে ডাকা হলো। তো
বলল যে এতগুলা মোয়া তুমি কি করবা, কি কেন কিনছো, এত 200 মোয়া কে খাবে? তো আব্বা বলছে যে মেয়েরা খাবে, মেহমান যারা আসবে তাদেরকে দিবা, এরকম। তো 200 মোয়া কিন্তু কথার কথা না। এবং এটা বলে রাখা ভালো যে আমাদের সিচুয়েশন তখন কিন্তু খুব এক্সট্রা বিলাসিতা করার মতো না, বেশ নিম্ন মধ্যবিত্ত পরিবার, হিসাব নিকাশ করা পরিবার আর কি, যে এক্সেস বিলাসিতা করার মতো ব্যাপার কিছুই নাই। তো যাই হোক, কি কারণে কেনা হয়েছে, কারণ ওই লোকটা সারা দিন ঢাকায় ঘুরেছে, সে সাভার থেকে এসেছে মোয়া বিক্রি করতে। তো একটা মোয়া বিক্রি করতে পারেনি, আব্বার অনেক দয়া হলো, মায়া হলো, সে সব মোয়াগুলো কিনে ফেললো। তো এরকম আরো অনেক ঘটনা আছে যেটা বললে হয়তো আরো কয়েকটা ভিডিও লেগে যাবে এই আব্বার গল্প করতে, তো সেটা তো করা যাবে না। ছোট পরিসরে যেভাবে আব্বার কেমন মানুষ ছিলেন একটু প্রকাশ করলাম। তো এরকম আরো অনেক অনেক ঘটনা আছে। এবং আব্বা আমাদের যে অতিরিক্ত স্নেহ করতেন, দেখা গেছে একবার আমার বোন যেহেতু বয়ঃসন্ধির সময় মিনস্ট্রাল পিরিয়ডের ব্যথায় কাটাচ্ছে, আমরা কিছু বলছি না, কারণ আমাদের দেশে একটা নর্মস আছে যে এগুলো ছেলেদের কাছে বলা নিষেধ, বলা যাবে না। তো আব্বা বুঝতে পারছে না ওর কি হয়েছে, আব্বা ভেবেছে জ্বর হয়েছে বা মাথা ব্যথা করছে, আব্বা বালতিতে পানি এনে তার মাথায় পানি ঢালা শুরু করেছে। তো এরকম ব্যাপার। আমি ডাক্তারখানায় সবসময় আমি আমার বাবাকে নিয়ে যেতাম, কোনো কঠিন কিছু হতো আমি আমার বাবাকে এরকম করে ধরে রাখতাম, তারপরে ধরেন ইঞ্জেকশন হতো কিংবা কোনো ব্লাড টেস্ট হতো, সব দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, এভরি সিঙ্গেল থিং আমি আমার বাবার সাথে গেছি। এবং বাবা আমাকে মেন্টাল সাপোর্ট দিতেন প্রচন্ডভাবে, এবং যতদিন বেঁচে ছিলেন ততদিনই দিয়েছেন। যে আছে না যে দূর থেকে মেন্টাল সাপোর্ট দেওয়া, দূর থেকে সবসময় দিয়ে গেছেন। এবং এখন যে উনি অনেক দূরে চলে গেছেন, এখনো কিন্তু আমাকে মেন্টাল সাপোর্ট দেন। কিভাবে দেন, যে আমি এখনো ভাবি অনেক সময় যে আমার বাবা হলে আমাকে কি পরামর্শ দিতেন, আমার বাবার সাথে বাবা হলে কি বলতেন। তো এখনো তিনি আমাকে না থেকে উনি কিন্তু অনেকভাবে আমাকে হেল্প করেন। আর তার চলে যাওয়াটা আমার মনে হয় যে আমাকে আরো স্ট্রং করেছে, কারণ উনি আমাকে প্রচন্ডভাবে প্যাম্পার করতেন। উনার ধারণা ছিল আমি কিছুই করতে পারি না, বা আমি খুব নাজুক, খুব সহজ সরল, সবসময় আমাকে নিয়ে চিন্তা করতেন। এমনকি যখন আমি ফোন করে কথা বলতাম, তো দেখা দিত বলতাম যে তুমি রাস্তা ঠিক মতো পার করে, তুমি তো অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাও। মানে এরকম ছোট ছোট স্নেহগুলো আসলে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। মানুষ অপটিমিস্টিক মানুষ ছিলেন, তিনি মৃত্যু পথযাত্রী একজন মানুষও খুব আশার কথা বলতেন, আমাদেরকে অনেক ইন্সপায়ার করতেন যে আমি আছি না তোমাদের জন্য, এরকম কথা বলেছেন অনেকভাবে, অনেক সময়। হয়তো তিনি ওই দিন, তখন তার 7 দিন পরেই তিনি চলে গেছেন। তো এইরকম ইন্সপিরেশন আসলে আমরা জানার পরেও অনেক সময় হয় না যে আপনি জানছেন যে ব্যাপারটা খুব তাড়াতাড়ি সলভ হবে না, তারপরে কেউ যখন আপনাকে ভালোবেসে মাথায় হাত রেখে বলে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আপনি ইউ ফিল গুড। তো এই কথাটা বলার মতো মানুষ চলে গেছে, আমাদের আর নাই। কারণ আমি মনে করি যে আমার বাবার চলে যাওয়ার সাথে সাথে আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের অভিভাবক চলে গেছে, আমাদের আশ্রয়ের জায়গাটা চলে গেছে, মানসিকভাবে বলেন, সবকিছুর ক্ষেত্রে। একটা সময় মনে হতো যে কোনো জায়গায় আশ্রয় না পেলে তো আমার বাবার কাছে, আমার বাবা একটা আশ্রয় আছে, বড় আশ্রয় আছে। এটা আসলে যাদের বাবা আছে আমরা তারা হয়তো বুঝতে পারি না, চলে গেলে বোঝা যায় যে আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে বাবার ভূমিকাটা কত, বাবার খুব অনেক বড় ভূমিকা। অনেক সময় আছে না বাবা মা বয়স্ক হয়ে গেছে, তারা হয়তো বা সেভাবে আপনার জীবনে ভূমিকা রাখতে পারছে না, তারপরেও তারা কি কি ভূমিকা রেখে যাবে বা রেখে যায় সেটা কিন্তু সে মানুষ চলে যাওয়ার পরে আপনারা বুঝেন। অনেক সময় মনে হয় না যে হ্যাঁ বাবা বয়স্ক হয়েছে, কিছুই তো করছে না, কোনো কন্ট্রিবিউশন নেই আমার বাবার ফ্যামিলিতে, কিন্তু তিনি চলে গেলে তখন বোঝা যায় যে আসলে বাবার কত কন্ট্রিবিউশন। তো আর ভিডিওটা বাড়াবো না, সবাই দোয়া করবেন। আরেকটা কথা বলি, তিনি মানুষ হিসেবে অসাধারণ ছিলেন, তবে হ্যাঁ তিনি নামাজ ইরেগুলার ছিল, তাই বলে তিনি কিন্তু ধার্মিক ছিলেন না, কথাটা ভুল। তার মধ্যে ধর্মভীরুতা ছিল, কিন্তু ওই যে প্র্যাকটিসের একটা অভাব ছিল। এমন না তিনি নামাজ ত্যাগ করেছেন, তাকে আমি দেখতাম বাসে তিনি আমাদের সাথে, আমরা যখন মাগরিবের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, তিনি আমাদের সাথে পড়েছেন, আমাদের সাথে রোজা রেখেছেন, সেহরিতে উঠেছেন, এই জাতীয় জিনিসগুলো তিনি করেছেন। তিনি মৃত্যু শয্যায় যখন তার জন্য আমি দোয়া করেছি, যখন আমি তার সামনে বসে ইয়াসিন সূরা আর রহমান পড়েছি, আমি কতক্ষণ থেমে গেলে উনি বলতেন থামিয়েছো কেন, তুমি পড়ো। উনার শিয়রে বসে আমি সারা রাত পড়েছি, উনি শান্তি পেয়েছেন। তো এই জিনিসগুলো মাঝে মাঝে আমি ভাবি যে
সেই দোয়াটাই করি আব্বার জন্য যে আল্লাহ তিনি মানুষ হিসেবে অসাধারণ ছিলেন, নিজের ক্ষতি করে মানুষকে দিয়েছেন। তার কাছে 2 টাকা থাকলে তিনি নিজের জন্য 1 টাকা খরচ করে যে মানুষ নিডি তাদের জন্য খরচ করেছে, নিজের চোখে দেখা। তো এটা একটু অসাধারণ মানুষ। তার ভুলভ্রান্তি ছিল, তুমি তার সেই ভুলভ্রান্তি হয়তো বড় অ্যাজ এ মুসলিম হিসেবে অনেক বড় ভুলভ্রান্তি, এটা রেগুলার ছিলেন না, সেই গুণাটা তুমি তার মাফ করো। আমরা সন্তান হিসেবে সেই দোয়াটাই করি। ইনশাল্লাহ আল্লাহ আশা রাখি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Today I'm going to tell you about my Daja Nanjin. So basically, my Nanjin was very kind. He treated me like a second daughter. He bothered me a lot and patted me a lot. I used to play back when I was a kid, and I very loved him a lot. I just hope he rests in peace. And as for my Dajan, I also love him too. I played with him back when I was just a kid. I also used to play with him with my dolls a lot. And I also hope he rests in peace as well. I both loved him with my grandfathers, and I couldn't ask for anything better.